হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ভৌতিক চিঠি। 23 নম্বর এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সৈয়দ মুস্তাফা সিরাজের কলমের একটি মজার ভৌতিক গল্প আম কুড়োতে সাবধান শোনাতে চলেছি। আশা করছি আপনাদের পছন্দ হবে। আজ গল্প পাঠে রয়েছে সৌম্যদীপ এবং সমগ্র পরিচালনায় আমি পারমিতা। চলুন আজ ঘটনা নয় গল্পে প্রবেশ করা যাক। তবে তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং ঘরের লাইটটিকে অফ করে ফিল করতে থাকুন। ভৌতিক চিঠি স্পিরিচুয়াল দুনিয়ায় আপনাকে স্বাগত। ফুটবল ম্যাচ দেখতে যাবো বলে সেজেগুজে তৈরি হচ্ছিলুম। হঠাৎ কোথা থেকে এসে বাধা দিল প্রচন্ড ঝড় বৃষ্টি। মুহুর্মুহুর বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন অবস্থাটা আরো সাংঘাতিক করে ফেলল। মনমরা হয়ে বসে রইলুম। সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির দাপট যখন কমে গেল, তখন দেখলুম ছোট মামা কাক ভেজা হয়ে বাড়ি ফিরছেন। একটু পরে পোশাক বদলে একটা লণ্ঠন জেলে ছোট মামা ঘরে ঢুকলেন। আমাকে দেখে বললেন, এ কি রে পুটু, তুই অন্ধকারে ভূতের মতো বসে আছিস যে? বললুম, ধুস, ফুটবল ম্যাচটা পন্ড হয়ে গেল যে। ছোট মামা টেবিলে লণ্ঠনটি রেখে বললেন, তাতে কি হয়েছে? যে আমার ঝাপুইতলা বনাম কাকুরহাটের খেলা, ও খেলা কি দেখার যোগ্য? বলে উনি ফিক করে হাসলেন। চাপা স্বরে ফের বললেন, চ বেরিয়ে পড়ি। একটু অবাক হয়ে বললুম, কোথায়? ছোট মামা আরো চাপা স্বরে বললেন, ফেরার সময় শর্টকাটে সিঙ্গি মশাইয়ের বাগানের পাশ দিয়ে এলুম। বললে বিশ্বাস করবি না পুটু, ঝড় বৃষ্টির চোটে বাগানের সব আম পড়ে গেছে। এই জ্যৈষ্ঠী মাসের আম, বুঝলি তো, সবই গাছ পাকা। অন্ধকারে কি করে দেখতে পেলেন ছোট মামা? তুই একটা বোকার বোকা। ছোট মামা একটু চটে গেলেন। বিদ্যুতের ছটায় দেখলুম না, সারা বাগানের তলায় পাকা আম ছড়িয়ে আছে, চল কুড়িয়ে আনি। কিন্তু ছোট মামা, বাগানে ভোলা আছে যে। ভোলা সাংঘাতিক লোক। ভোদা বলেছিল সিঙ্গি মশাই ভোলাকে নাকি তার বন্দুকটা দিয়েছেন। দেখতে পেলেই। আমার কথায় বাধা দিয়ে ছোট মামা বললেন, ভোদা তোর চেয়েও বোকা। সিঙ্গি মশাই বন্দুক দেবেন ভোলাকে? ভোলা বন্দুক ছুড়তেই জানে না। তাছাড়া বন্দুকটা বাড়িতে না থাকলে সিঙ্গি মশাইয়ের বাড়িতে ডাকাত পড়বেই পড়বে, তুই জানিস। ওঠ, দেরি করা ঠিক নয়। দোনামোনা করে বললুম, বন্দুক না পেলেও ভোলা খুবই সাংঘাতিক লোক ছোট মামা। ওর গোপ আর চোখ দুটো দেখলেই ভয় করে। ছোট মামা আমার কথায় কান দিলেন না। কৌতু থেকে একটা চটের থলে আর টর্চ নিয়ে এলেন। বললেন, ভোলা এতক্ষণে খেতে গেছে, চলে আয়। আর শোন, জুতো খুলে ফেল, খালি পায়ে যাব। সিঙ্গি মশাইয়ের আমবাগানটা গ্রামের শেষে মাঠের ধারে। বাগানের মধ্যিখানে একটা মাচার ওপর ছোট্ট ছাউনি আছে। ভোলা সেখানে বসে বাগান পাহারা দেয়। সে দারুণ ধূর্ত লোক। বাগানের আনাচে কানাচে কেউ পা বাড়ালেই কি করে সে বেটা টের পেয়ে যায় কে জানে। টের পেলেই এমন হাঁক ছাড়ে যে পিলে চমকে যায়। গত মাসে কচি আম কুড়োনোর জন্য ভোদার সঙ্গে গিয়ে কি বিপদেই না পড়েছিলুম। আমি তো দিশেহারা হয়ে পালিয়ে বেঁচেছিলাম। ওদিকে ভোদা ওর হাতে ধরা পড়ে সে এক কেলেঙ্কারি। ভোদাকে শাস্তিটা অবশ্যই দিয়েছিলেন ভোদার বাবা হাবল বাবু। পাড়াশুদ্ধ লোকের সামনে কান ধরে ওঠবস করানোর শাস্তি। ছ্যা ছ্যা, ভোদা কিছুদিন বাড়ি থেকে লজ্জায় বেরোতে পারেনি। স্কুলে যাওয়া তো দূরের কথা। সেই কথা ভেবে আমার খুবই অস্বস্তি হচ্ছিল। কিন্তু ছোট মামার অবাধ্য হওয়ার সাহসও আমার নেই। তাছাড়া ছোট মামা না থাকলে আমাকে শহরে কিংবা গঞ্জের মেলায় কে নিয়ে যাবে? পৃথিবীতে সব সময় কোথাও না কোথাও কত সুন্দর সব ঘটনা ঘটছে। ছোট মামা না নিয়ে গেলে আমি একা সেসব দেখতেই যে পাবো না। সন্ধ্যার অন্ধকার আজ বেজায় গাঢ়। আকাশের কোণায় দূরে মাঝে মাঝে বিদ্যুতের ঝিলিক। চারিদিকে ব্যাঙ, পোকামাকড় তুলকালাম গান জুড়ে দিয়েছে। সিঙ্গি মশাইয়ের আমবাগানের দিকে যত এগোচ্ছি তত অস্বস্তিটা বেড়েই যাচ্ছে। ছোট মামা পায়ের কাছে সাবধানে টর্চের আলো ফেলে হাঁটছেন। তার পেছনে থলে হাতে আমি হাঁটছি।
কতক্ষণ পরে ছোট মামা থমকে দাঁড়িয়ে চাপা স্বরে বললেন, ভোলার কুড়ে ঘরে লণ্ঠন জ্বলছে বটে, তবে বাজে রেখে বলতে পারি ব্যাটার ছলে নেই। কি করে বুঝলেন ছোট মামা? দিঘির পাড়ে টর্চের আলো দেখলুম না? ভোলা ওখানেই তো খেতে যায়। ভোলার টর্চ আছে বুঝি? থাকবে না? তুই বড্ড বোকা পুটু। রাত বিরেতে টর্চ ছাড়া কেউ বাগানে পাহারা দিতে পারে? তবে আর কথা নয়, আয় তোকে বাগানের শেষ দিকে একখানে বসিয়ে রাখবো, আর আমি আম কুড়িয়ে আনবো। চুপচাপ বসে থাকবি কিন্তু। ছোট মামা কথাটা বলতে গিয়ে পারলুম না। ভোদা বলেছিল ওই বাগানে কোনো গাছে কবে কে নাকি গলায় দড়ি দিয়ে মরেছিল। তার ভূতটা এখনো আছে, তবে সে ভোলার ভয়ে বেরুতে পারে না। ভোলা বাগানে না থাকলে তবেই সে বেরিয়ে এসে লোকেদের ভয় দেখায়। তো ছোট মামা ধমক দিলেন চাপা গলায়, চুপ! খালি ছোট মামা ছোট মামা বলে এবার আমার প্রায় টানতে টানতে নিয়ে চললেন আমাকে। জল কাদা জমে আছে ঘাসের ফাঁকে, পা পড়ার সঙ্গে সঙ্গে অদ্ভুত শব্দও হচ্ছে। প্রতিবারই ধমক খাচ্ছি। টর্চের আলোর দিকে চোখ রেখে হাঁটতে কি হচ্ছে? ঠিক কথা, আসলে আমি সেই ভূতটার কথা ভেবে এদিকে ওদিকে তাকাচ্ছিলুম। ভোলা যে এখন বাগানে নেই। কিছুক্ষণ পরেই ছোট মামা আমাকে একখানে দাঁড় করিয়ে বললেন, তুই এখানে বসে থাক, আমি গাছ পাকা আম ছাড়া কিচ্ছু কুড়াবো না। ওই দেখ কত পাকা আম। টর্চের আলোয় হলুদ কয়েকটা আম দেখে আমি ভূতের ভয়টা বেমালুম ভুলে গেলাম। এইসব আম নাকি সেরা জাতের আম, একটুও আঁশ নেই, একেবারে ক্ষীরের সন্দেশের মতো তাকে স্বাদ। তোলে নিয়ে ভিজে ঘাসে বসে থাকা যায় না, তাই উঠে দাঁড়ালুম। ছোট মামা এদিকে ওদিকে টর্চের আলো ফেলে পাকা আম কুড়িয়ে আনছেন। মিঠে গন্ধে আমার মুখে জল আসছে। কিন্তু এখন কি আম খাওয়ার সময়? থলে প্রায় অর্ধেক ভরে গেলে কিছুক্ষণের মধ্যেই ছোট মামা এসে বললেন, এবার আমি যাচ্ছি বাতাসা ভোগ গাছটার কাছে, খাসা আম। বুঝলি পুটু, তুই চুপচাপ বসে থাক, তবে কান খাড়া রাখবি। ভোলা বাগানে আসার সময় গান গাইতে গাইতে আসে, শুনতে পেলেই তুই ডাকবি। ছোট মামা টর্চের আলো ফেলতে ফেলতে আম গাছের অজস্র গুড়ির আড়ালে অদৃশ্য হয়ে গেলেন। কোনো গাছের মাথায় হঠাৎ পাখির ডানার ঝোল ঝাড়ল। সেই শব্দে আমার বুকটা ধড়াস করে উঠেছিল। কিন্তু সুস্বাদু আমের মিঠে গন্ধ আমার ভয়টায় ক্রমশ তাড়িয়ে দিচ্ছিল। কতক্ষণ পরে ধূপ ধূপ শব্দে ছোট মামা এসে গেলেন। না, গাছটা খুঁজে পেলুম না রে। ওদিকে দিঘির পাড়ে টর্চের আলো দেখলুম, ভোলা মনে হয় আসছে। ছোট মামা, বড্ড অন্ধকার যে। টর্চ জ্বালি আর ভোলা দেখতে পাক, খালি বোকার মতো কথাবার্তা। থলেটা দে আমায়, আর আমার এই হাতটা ধরে থাক, ছাড়বি না বলে দিচ্ছি। ছোট মামা আম ভর্তি থলেটা নিলেন, কিন্তু ওর একটা হাত ধরতেই ছেড়ে দিলুম। উফ, কি সাংঘাতিক ঠান্ডাহীন হাত। ছোট মামা বললেন, কি হলো, হাত ছাড়লি কেন? আপনার হাতটা যে বিচ্ছিরি ঠান্ডা। দূর বোকা, জল কাদা ঘেটে আম কুড়িয়েছি, হাত ঠান্ডা হবে না? চলে আয় শিগগিরি। এই সময় সত্যি বোলার হেরে গলার গান শুনতে পেলুম। ছোট মামার বরফের মতো ঠান্ডা হাতটা অগত্যা চেপে ধরেই থাকতে হলো। ছোট মামা এবার প্রায় হন্তদন্ত হয়ে দৌড়চ্ছেন, আমিও দৌড়চ্ছি। কতক্ষণ দৌড়েছি জানি না। আমি এবার হাঁপিয়ে পড়েছিলাম। কাঁদো কাঁদো গলায় বললুম, ছোট মামা, আমার পা যে ব্যথা করছে। ছোট মামার মনে দয়া হলো, বললেন, অনেকটা ঘুরপথে আসতে হলো যে, কিন্তু কি আর করা, এবার আস্তে সুস্তে যাওয়া যাক। অন্ধকারে কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে ওখানে ঝাঁকে ঝাঁকে জোনাকি জ্বলছে। কাছে কোথাও আচমকা শিয়াল ডেকে উঠল। একটু ভয়ও পেলাম। আমরা কোথায় এসে পড়েছি ছোট মামা? নদীর ধারে, বুঝলি না? ভোলার চোখ রাত বিরেতে দেখতে পায়, তাই পুরো গ্রামটার পাশ দিয়ে ঘুরে আসতে হলো বলে ছোট মামা অদ্ভুত শব্দে হেসে উঠলেন। তা পুটু, এবার একটা আম টেস্ট করে দেখি, কি বলিস? সিঙ্গি মশাইয়ের বাগানের আমের এত নামডাক, দেখি সত্যি কিনা। ছোট মামা সেখানেই বসে পড়লেন। তারপর তেমনই অদ্ভুত শব্দে আম খেতে শুরু করলেন।
চুপচাপ দাঁড়িয়ে আছি আর ভাবছি এবার হয়তো আমাকেও একটা আম খেতে দেবেন ছোট মামা। কিন্তু উনি যেন আমার কথা ভুলেই গেছেন। ক্রমাগত আম খাচ্ছেন আর আটিগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছেন। শব্দ শুনে বুঝতে পারছি ওগুলো জলেই পড়ছে। কিছুক্ষণ পরে না বলে পারলুম না, কেমন আমটা ছোট মামা? জিভে একটা শব্দ করে ছোট মামা বললেন, ফার্স্ট ক্লাস। তুই খেলে তুইও টের পেটিস পুটু। কিন্তু কি আর করা যাবে, সবগুলোই যে আমি ঝোঁকের বসে খেয়ে ফেললুম। প্রায় ভ্যাঁ করে কেঁদে ওঠার মতো বললুম, সব? হ্যাঁ, তোর কথা তো মনেই ছিল না, বরং তার বদলে তোকে একটু আদর করি বলে ছোট মামা আমার মাথায় তারপর মুখে হাত বুলোতে থাকলেন। কি অসহ্য ঠান্ডা হাত! আমি চেঁচিয়ে উঠলুম, আর না ছোট মামা, বড্ড ঠান্ডা লাগছে যে। আমের গন্ধে কেমন মিঠে টের পাচ্ছিস বল পুটু? এই নে আমার হাতটা শোক। ছোট মামার আঙুল আমার নাকে ঢুকতেই আঙুলটা চেপে ধরলুম। তারপরই টের পেলুম আঙুলটা বেজায় শক্ত। আঙুল না হাড়! রাগে দুঃখে কেঁদে ফেললুম। ছোট মামা আদুরে গলায় বলে বসলেন, কাঁদে না ছোনা, কাল তোমায় আম খাওয়াবো। এবার আমি নদীর জলে হাতটা ধুয়ে আসি। ছোট মামা যে এমন অদ্ভুত কাণ্ড করবেন কল্পনাও করিনি। উনি উঠে গেলেন হাত ধুতে, তো গেলেনই, আর ফেরার নামই নেই। জলের ওপর এতক্ষণে তারা ঝিলমিল করছে দেখতে পেলুম। আবার একদল শিয়াল ডেকে উঠল। তখন ভয় পেয়ে ডাকলুম, ছোট মামা, ও ছোট মামা। কিন্তু কোনো সাড়া এলো না। আমি মরিয়া হয়ে আরো জোরে জোরে ডাকতে থাকলাম। কিছুক্ষণ পরে একটু দূরে টর্চের আলো ঝিলিক দিল। তারপর ছোট মামার গলা ভেসে এলো, পুটু, পুটু। সাড়া দিলুম। ছোট মামা দৌড়তে দৌড়তে কাছে এলেন। তারপর টর্চের আলোয় খালি থলে দেখে প্রচন্ড খাপ্পা হয়ে বললেন, বিশ্বাসঘাতক! এইটুকু ছেলের হাড়ে হাড়ে এত বুদ্ধি! নদীর ধারে শ্মশানের কাছে আম নিয়ে পালিয়ে এসেছে। তারপর হায় হায়, সব আমগুলো একাই সাবার করেছে। অবাক হয়ে বলল, ছোট মামা আপনি তো? উনি থাপ্পড় তুলে বললেন, আমি তো মানে? মিথ্যুক কোথাকার! না ছোট মামা, আপনি তো আমাকে এখানে এনে আমগুলো একা খেয়ে তারপর নদীর জলে হাত ধুতে গেলেন। শাট আপ! দেখি তোর মুখ শুকে। আমার মুখে আমের গন্ধ পেয়ে ছোট মামা আরো তর্জন গর্জন জুড়ে দিলেন। ওকে কিছু বলার সুযোগই পাচ্ছিলাম না। একটু পরে উনি হতাশ হয়ে ভিজে গাছে বসে পড়লেন। বাতাসা ভোগ আম গাছটা খুঁজে না পেয়ে ফিরে এসে দেখি তুই নেই। ভাবলুম ভোলা আসছে, টের পেয়ে তুই বাড়ি চলে গেছিস। বাড়িতে তোকে পেলুম না। তারপর তোকে ডেকে ডেকে, ও পুটুরে, তুই এমন করবে ভাবতেও পারিনি। বিশ্বাস করুন মামা, আমি আম খাইনি, আপনি খেয়েছেন। আবার মিথ্যা কথা! তোর মুখে আমের গন্ধ। আপনি তো আদর করছিলেন এটো হাতে। কি সাংঘাতিক ঠান্ডা আপনার হাত! আমার হাত ঠান্ডা? বাজে কথা বকবি নে! বলে ছোট মামা ওর একটা হাত আমার গলায় ঠেকালেন। বল এবার, আমার হাত ঠান্ডা না গরম? কি আশ্চর্য! ছোট মামার হাত তো মোটেও ঠান্ডা নয়। অমনি বুকটা ধড়াস করে উঠল। তাহলে কে ছোট মামা সেজে আমাকে নদীর ধারে শ্মশানে এনেছিল? তার আঙুলটা নিরেট হাঁড়ি বা কেন? আর ভাবতে পারলুম না। কাঁদো কাঁদো গলায় বললুম, ছোট মামা, তাহলে সিঙ্গি মশাইয়ের বাগানের সেই গলায় দৌড়ে ভূতটা আপনি সেজে আমাকে এখানে টেনে এনেছিল? শাট আপ! বলে ছোট মামা উঠে দাঁড়ালেন। খালি বাজে বকে! মিথ্যুক, লোভী, বিশ্বাসঘাতক! তোর শাস্তি পাওয়াই উচিত। থাক তুই এই শ্মশানে পড়ে, আমি চললুম। ছোট মামা দৌড়তে থাকলো। আমিও মরিয়া হয়ে ওকে অনুসরণ করলাম। ভাগ্যিস ওকে টর্চ জেলে দৌড়তে হচ্ছিল, তাই ওর নাগাল পেতে অসুবিধা হচ্ছিল না। যাই হোক, বাড়ি ফিরে দুজনেই ঘটনাটা চেপে গেছিল। ছোট মামা বলে দিলে মা ওকে খুব বকাবকি করতেন। আমি বললে শুধু মা নন, বাবাও আমাকে মৃত্যুকে চূড়ামণি আর পেটুক সাব্যস্ত করে একটা জব্বর শাস্তি দিতেন। ছোট মামা রাগ পড়তে 3 দিন লেগেছিল, তবে আমার কথা উনি কিছুতেই বিশ্বাস করেননি। আমার মনে এই দুঃখটা আজও রেখে গেছে। তবে ঠকে শিখেছি, আম কুড়োতে গেলে সাবধান থাকাই উচিত। আর হ্যাঁ, ভোদাকে ঘটনাটা চুপি চুপি বলতেই সে আমায় চিমটি কেটে বলেছিল, তুই সত্যি বড্ড বোকা পুটু। গলায় ধরে বেটার ছেলে যখন আম সাবার করছিল, তুই রাম চাইলেই পারতিস। রাম নামে সব ভূত জব্দ।
আমের বদলে রাম, মনে রাখিস। এই ছিল আজকের গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের কলমে আম কুড়োতে সাবধান। ভয় এবং মজার এই গল্পটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজকের মতো বিদায়, দেখা হচ্ছে আবার পরবর্তী এপিসোডে। পাশে থাকবেন, ভালো থাকবেন আর শুনতে থাকবেন ভৌতিক চিঠি।